আচ্ছা, আপনাদের ক্লাস রেকর্ড করা হচ্ছে, তো যারা পরে এসেছেন তাদের জন্য বলছি। তো দেখাচ্ছি, এই আজকে আমাদের একজন স্টুডেন্ট, মানে আমাদের এই গ্রুপের, সে ইংরেজি ক্লাস করে, যখন করতে পারে না রেকর্ডেড ক্লাস দেখে। তো আজকে ইসলামী ব্যাংকে পরীক্ষা দিয়েছে। তো সেই পরীক্ষার কথোপকথন ওর আমাকে বলল যেটা, যে সে ইসলামী ব্যাংকে জব এক্সাম দিয়েছি। বলছে ভাই ইসলামী ব্যাংকে জব এক্সাম দিয়েছি। আমি বললাম ঠিক আছে। তো বলছে ওকে ভালো হয়েছে এক্সাম, খুব ভালো হয়েছে এক্সাম ভাই। তারপর বলছে ভাই দোয়া করবেন যে ইংরেজি সব হয়েছে ভাই, ইনশাল্লাহ ভাই মেবি ভাই ভাই ডাক পাবো। আপনি যেগুলা আগে পড়াইছেন এবং রানিং পড়াচ্ছেন এর ভেতর থেকে এসেছে ইংলিশ। এখন আমি আপনাদেরকে প্রায় বলতাম না যে দেখেন, এই অনেকগুলা পরীক্ষা দিতে দিতে জীবনের কোনো একটা পরীক্ষা দেখবেন যে আপনার খুব ভালো হয়ে যাবে, এবং যখন ভালো হয়ে যাবে তখনই আপনি ওই একটা পরীক্ষা আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে, চাকরি হয়ে যাবে। তাই কোনো সময় আশা ত্যাগ করা যাবে না। আর প্রতিনিয়ত প্রচুর পড়াশোনা করতে হবে, সহজ কথা। আর ইংরেজির ব্যাপারটা কি, ইংরেজি এবং অঙ্ক বিশেষ করে এই দুইটা কোনোদিন মানে একদিনে পেরে যাব এই ধরনের চিন্তা করাও বোকামি, আর এটা হয়ও না। ইংরেজি এবং অঙ্ক প্রতিনিয়ত চর্চা করতে হয়, অল্প অল্প করে পড়তে হয়, প্রতিনিয়ত ওইটার চর্চার মধ্যে থাকতে হয়, আদারওয়াইজ সব কিছু ভুলে যেতে হয়। আজকে আমরা এই আমাদের যে ক্লাস নেব যে বিষয়ে, সেই ক্লাসের বিষয়বস্তু হলো টেন্স, টেন্স অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের যে টেন্স, সহজ কথায় বেসিক টেন্স। আরও সহজ সহজ করে বলতে হবে যে আপনারা সারা জীবন যে টেন্সগুলো পড়ে এসেছেন সেই টেন্স। এখন আপনাদের মধ্যে অনেকেরই আছে যাদের প্রেজেন্ট টেন্স, মানে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এই সম্পর্কে ধারণা খুবই কম, বা থাকলেও একেবারে খুব জেনুইন, স্পষ্ট না। তো সেই বিষয় নিয়ে আমাকে এখন টেন্স পড়াতে হবে। তো প্রথমে আসবো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি, কখন ব্যবহৃত হয়, এটার স্ট্রাকচার কি? আচ্ছা, তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার আপনারা সবাই জানেন যে সাবজেক্ট প্লাস, আচ্ছা আমি এক এক করে যাচ্ছি এবং আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। তো প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স পড়ব। হ্যাঁ, আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি জিনিস, সেটা হচ্ছে সাধারণত আমরা যে কাজগুলা সবসময় সচরাচর করি, যেমন খাই, যাই, পড়ি, এই সমস্তগুলো সব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে? স্ট্রাকচার আপনারা সবাই জানেন যে সাবজেক্ট থাকবে, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। ওয়ান দিলে আমি প্রেজেন্ট বুঝাইলাম, ঠিক আছে? আর এক্সটেনশন থাকবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এরপরে এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশন, হ্যাঁ, এক্সটেনশন এই। তো এখন এইটা কোন কোন জায়গায় আমাদের ব্যবহৃত হবে, এইটাই হলো আসল কথা। এই স্ট্রাকচার আপনারা মোটামুটি সবাই জানেন, না যারা না জানেন তারা ভালো মতো এখান থেকে বলে দিলাম, এটা আপনারা স্ট্রাকচার জেনে নেবেন। এখন ব্যবহৃত হয় কোন কোন জায়গা, সেই সমস্ত জায়গায় দেখেন, এইটা ইম্পর্টেন্ট। এই যে ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, রীতি অভ্যাস, এই জিনিসগুলা যদি উল্লেখ না থাকে এইরকম সেন্টেন্সে, আচ্ছা কি বলছে, ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, রীতি আর অভ্যাস বোঝাতে, এগুলা যদি বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। আর যদি কোনো সময় স্পেসিফিক কোনো টাইম উল্লেখ থাকবে না এইরকম বাক্যে, যদি অলওয়েজ, ন্যাচারালি, সামটাইমস, এভরি টাইম, ফ্রিকুয়েন্টলি, রেগুলারলি, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, এভরি উইক, এইগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এখন এক এক করে আসি যে ঐতিহাসিক সত্য কোনটা সেটা আপনারা জানেন। যেমন আকবর 12 বছর বয়সে সিংহাসন আরোহণ করেন। দেখেন, এটা মূলত হবে করেছিলেন, কিন্তু যেহেতু এটা ঐতিহাসিকভাবে সত্য একটা বাক্য, সেই জন্য আমরা এটা করেছিলেনের পরিবর্তে, অর্থাৎ পাস্ট টেন্সের পরিবর্তে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করতে পারি। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করা সম্ভব। গেল এক। 2 নম্বর, চিরন্তন সত্য, যে জিনিসগুলি কখনো পরিবর্তন হয় না, যেমন মানুষ মরণশীল, প্রতিটা জীবী মৃত্যুবরণ করে, তারপরে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, সূর্য গ্রীষ্মকালে সূর্য মাথার উপরে খাড়াভাবে থাকে, শীতকালে হেলে পড়ে, এগুলো সব চিরন্তন সত্য কথা।
এগুলিও আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। এরপর বৈজ্ঞানিক সত্য। বৈজ্ঞানিক সত্য যেমন পানিকে তাপ দিলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ দিলে এটা বাষ্পে পরিণত হয়। তারপরে রুবি রুবি এক ধরনের পাথর, এটাকে যদি আপনি 100 ডিগ্রির উপরে তাপমাত্রায় তাপ দেন এটা লাল রং পরিণত হয়, এইরকম আর কি। আপনি যদি সালফিউরিক অ্যাসিডের সাথে যদি কোনো ধাতুর বিক্রিয়া ঘটান তাহলে ধাতুর সালফেট তৈরি হয়। এই যে এই ধরনের ব্যাপার স্যাপার এগুলি বৈজ্ঞানিকভাবে সত্য। আচ্ছা, রীতি। রীতি কি আমাদের সচরাচর যে রীতিনীতিগুলো আছে সেগুলির ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করতে পারি। হ্যাঁ, যেমন বৌদ্ধরা তাদের ধর্ম উৎসব বিজু নামে এক ধর্ম উৎসব পালন করে, চাকমারা। তারপরে বৌদ্ধরা গৌতম বুদ্ধের পূজা করেন। এই ধরনের রীতিনীতি যে ব্যাপারটা আছে এগুলোকে বলা হয় পূজা করেন বা উপাসনা করেন বা তাকে সম্মান করেন, একই কথা। আচ্ছা, এরপর অভ্যাস বোঝাতে। অভ্যাস হলো কি আমাদের দৈনন্দিন যে অভ্যাস, যেমন আমি প্রতিদিন সকালে চা খাই বা আমি প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠি, এই হাঁটতে বের হই, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের বৈজ্ঞানিক সত্য। আর কোনো সময় উল্লেখ নাই, যেমন গতকাল, কাল বা ভবিষ্যতে, এইরকম কোনো সময় যদি উল্লেখ না থাকে, উল্লেখ থাকলে কিন্তু আবার হবে না, এরকম না থেকে যদি এই জিনিসগুলো থাকে, এই যে অলওয়েজ, ন্যাচারালি, সামটাইমস, এভরি টাইম, এগুলো থাকলে তখন সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করতে পারি। এখান থেকে কয়েকটা এক্সাম্পল আমরা একটু দেখে নিই। দেখেন দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এটা হলো ইউনিভার্সাল ট্রুথ, তার জন্য আমরা এটা বসিয়েছি। আপনাদের কি দেখতে কোনো অসুবিধা হচ্ছে? মানে ফন্টগুলো একটু ছোট আছে আমি জানি, কিন্তু দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? জি না স্যার, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। এরপরে ধরেন দ্য আর্থ মুভস, এটা তো গেল। এরপরে বলছে কি যে ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, পানি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার হচ্ছে ফুটে, বয়েলস। তো এটা 200 ডিগ্রি সেলসিয়াস, এটা ইউনিভার্সাল ট্রুথ। এটা 100 ডিগ্রি হবে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে আরম্ভ করে। আচ্ছা, যাই হোক। এরপর ওয়াইন্ড কজেস ওয়েভস। ওয়াইন্ড মানে কি? বাতাস। বাতাস কজেস ওয়েভস, কি করে? ঢেউ তৈরি করে, এটা সায়েন্টিফিক ফ্যাক্ট। তারপরে যেমন দ্য এলিফ্যান্ট ডাজন্ট ফ্লাই, এটা একটা এমনি ফ্যাক্ট। এটা কেমন ফ্যাক্ট? এটা সত্য ঘটনা। দ্য এলিফ্যান্ট ডাজন্ট ফ্যাক্ট, এটা সাধারণ সত্য। ফ্যাক্ট মানে হচ্ছে সাধারণ সত্য। এরপর ধরেন আই ওয়েক আপ 6:30, এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তাই না? রুটিন, প্রতিদিনের রুটিন মানে হ্যাবিট। তারপরে দে ইউজুয়ালি প্লে ক্রিকেট অন ফ্রাইডে, এটা হচ্ছে তাদের একটা হ্যাবিট, কারণ তারা প্রতি শুক্রবারে ক্রিকেট খেলে। এগুলি সব তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে। এখন এইখান থেকে প্রশ্ন এসেছে কেমন, সেটা আমরা একটু দেখব। আর একটু বড় করে দিই আপনাদের একটু দেখতে সুবিধা হোক। দেখেন এখানে কি বলছে, দেখেন উই অফেন ড্যাশ ভিকটিম অফ সার্কামস্টেন্সেস। আমরা প্রায়ই, অফেন মানে প্রায়ই, একেবারে ম্যাক্সিমাম টাইম, 99% টাইম আমরা কি হই? সার্কামস্টেন্সেসের ভিকটিম হই। অর্থাৎ সার্কামস্টেন্স মানে হলো পরিস্থিতির শিকার হই। তাহলে এখানে এটা যেহেতু পরিস্থিতির শিকার হই, প্রায়ই পরিস্থিতির শিকার হই, এটা কিন্তু তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, কারণ এটা হলো একটা ফ্যাক্ট। এটা কিন্তু সত্য কথা, এটা একটা সাধারণ সত্য, আসলেই আমরা পরিস্থিতির শিকার হই। তাহলে এখানে আমরা উই ফল ভিকটিম, ফল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? এটা। তারপরে দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি। ভার্চুয়াস মানে হলো যারা ধার্মিকরা সবসময় সুখী। এটা মোটামুটি একটা ফ্যাক্ট। ফ্যাক্ট মানে এটা বাস্তব সত্য, মানে সত্য আর কি, বাস্তবতা, এটা একটা ফ্যাক্ট। তারপর দ্য নিউজ ইজ অলওয়েজ ব্যাড নাও এ ডেজ। দ্য নিউজ ইজ অলওয়েজ ব্যাড নাও এ ডেজ, আজকালকার দিনে পত্রিকা খুললেই শুধু খারাপ সংবাদ পাওয়া যায়, এটাও একটা দৈনন্দিন জীবনের একটা ফ্যাক্ট। তাহলে এই ধরনের ব্যাপার স্যাপারগুলা, মানে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে। এরপরে ধরেন আরেকটা এক্সাম্পল দেখেন, এগুলো পড়তে হয়, হ্যাঁ, মন দিয়ে একটু পড়তে হয়। ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্কস এভরি টাইম, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট কি করেছে? প্রত্যেক সময়ে ভালো মার্কস পেয়েছে, পূর্ণ মার্কস পেয়েছে। তাহলে এগুলো কিন্তু সব পড়েছে, বিভিন্ন মেডিকেলে পড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরে পড়েছে, এরকম পড়ে। তাহলে এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর কিছু ভার্ব আছে, যেই ভার্বগুলাকে বলা হয় ভার্ব অফ পারসেপশন। হ্যাঁ, পার্সিভ ভার্ব বা ভার্ব অফ পারসেপশন, এইগুলার কন্টিনিউয়াস টেন্স হয় না না বলে আমি বলবো এইগুলোর সাধারণত কন্টিনিউয়াস টেন্স করা উচিত নয়। হয় না সেটা না, কিন্তু হয়, কিন্তু করাটা উচিত নয়। সেই ভার্ব অফ পারসেপশন কোনগুলো, এইগুলো কিন্তু আপনাদের অবশ্যই পড়ে রাখতে হবে, হ্যাঁ, নোট করে নিতে হবে সেগুলো। এই যে সি মানে দেখা,
হ্যাঁ, নর্মালি আমরা এই যে আমরা বলে থাকি এরকম যে আই সি আ বার্ড, আমি একটা পাখি দেখি, তাই না? দেখেন, আমি একটা পাখি দেখি, এই বাক্যটা কিন্তু বাংলা যে বাক্যটা বললাম আমি একটা পাখি দেখি, এটা কিন্তু আসলে আমাদের দৈনন্দিন জীবনে কখনোই কাজে লাগে না। কেন লাগে না? আমি একটা পাখি দেখি, এটা কি বলার মতো কোনো কিছু যে আমি একটা পাখি দেখি? বরং এটা বলতে হয় যে আমি একটা পাখি দেখছি, এই মুহূর্তে দেখছি। হয়তো কাউকে বলছে, জানো আমি না একটা পাখি দেখছি, বা আমি একটা পাখি দেখছি, তুমি কি দেখতে পাচ্ছ? কিন্তু আমি একটা পাখি দেখি, মানে ব্যাপারটা এরকম যে আমি প্রতিনিয়ত ভাত খাওয়া মতো এটা অভ্যাস আমার, ব্যাপারটা হলো এরকম। তা কি এরকম সেন্টেন্স হয় না, যার কারণে দেখেন আই সি এ বার্ডের অর্থ আমি একটি পাখি দেখি না হয়ে এটা হবে আমি একটি পাখি দেখছি। এই সিটা এই পার্সিভ ভার্ব হওয়ার কারণে, ওই যে ভার্ব অফ পারসেপশন যাকে বলা হয়, এই সিটাকে আমরা কন্টিনিউয়াস টেন্সেও আইএনজি না বলে আমরা বলবো না কখনো যে আই অ্যাম সিইং আ বার্ড। এইটা আমাদের কিন্তু ভুল সেন্টেন্স, মনে রাখবেন। আই এম সিইং আ বার্ড, এইটা আমাদের ভুল সেন্টেন্স। বরং বলতে হবে কি আই সি আ বার্ড, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে কন্টিনিউয়াস টেন্স যদি করতেই হয়, এইটার মানে এই যে এইটা স্ট্রাকচারালি ভুল, সুতরাং আমরা অ্যাডমিশন টেস্টের মতো জায়গায় আমরা আই এম সিইং এ বার্ড এই সেন্টেন্সটাকে কোনোভাবেই সঠিক বলবো না, বরং কন্টিনিউয়াস টেন্সও যদি করতে হয় তবুও আই সি এ বার্ডটাই হবে তার কন্টিনিউয়াস, মানে স্ট্রাকচার প্রেজেন্ট কিন্তু মানেটা কন্টিনিউয়াস, এইটা মাথায় রাখতে হবে। তো এই অনুরূপভাবে হিয়ার, যেমন আই অ্যাম হিয়ারিং, আমি শুনছি। আই অ্যাম হিয়ারিং দ্য নিউজ, আমি নিউজটা শুনছি। আই অ্যাম হিয়ারিং ইউ, আমি তোমাকে শুনছি। এটা কিন্তু মডার্ন ইংলিশে কিন্তু পসিবল, মডার্ন ইংলিশে এটা ব্যবহার করা হয়। কিন্তু ওই যে আপনারা তো অ্যাডমিশনের ইংরেজি, মানে চাকরির ইংরেজি বা অ্যাডমিশনের ইংরেজি, এই কম্পিটিটিভ যে ইংরেজি পরীক্ষাগুলো আছে সেইখানে এই যতটা সম্ভব এইগুলোকে কন্টিনিউয়াস টেন্স অ্যাভয়েড করা হয়। তাহলে বলতে হবে কি আই হিয়ার ইউ, এর মানে আমি তোমার কথা শুনছি, আই হিয়ার ইউ। এরকমভাবে রিকগনাইজ মানে চিনতে পারা, ওই আই এম রিকগনাইজিং না বললে বলতে হবে আই রিকগনাইজ। হ্যাঁ, রিকগনাইজ মানে চিনতে পারা। স্মেল মানে গন্ধ শোকা, ইট স্মেলস গুড, এটার গন্ধ খুব ভালো লাগছে। তো এটা এভাবে বলার দরকার, ইট ইজ স্মেলিং গুড, এভাবে বলার কোনো কিছু নেই, এটা মনে রাখতে হবে। তাহলে এইখানে এই যে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর যতগুলো ভার্ব আছে এই ভার্বগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এই ভার্বগুলোকে বলা হয় ভার্ব অফ পারসেপশন, কোনোটা ভার্ব অফ অ্যাপিয়ারিং, কোনোটা ভার্ব অফ ইমোশন। ইমোশন কোনগুলো? যেমন ওয়ান্ট, আই অ্যাম ওয়ান্টিং ইউ, আমি তোমাকে চাচ্ছি, এরকম বলা যায় না, বলতে হয় আই ওয়ান্ট ইউ। তারপরে ধরেন ডিজায়ার, আই এম ডিজায়ারিং, এভাবে না বলে বলতে হয় আই ডিজায়ার। হ্যাঁ, তারপরে ডিজায়ার মানে ইচ্ছা করা। উইশ, উইশ মানে হচ্ছে কোনো কিছু কামনা করা। তাহলে আই অ্যাম উইশিং, আমি কামনা করছি, এটা না বলে বলতে হয় আই উইশ মানে আমি কামনা করছি। তাহলে এইগুলি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সই হচ্ছে এগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মিনিং দেয়। যেমন আই অ্যাম লাভিং ইউ, আমি তোমাকে ভালোবাসছি, এটা না বলে বলতে হয় আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসছি, একই কথা। তো এইভাবে আপনারা এই ভার্বগুলো তাহলে অবশ্যই মুখস্থ করে ফেলবেন, এগুলা কিন্তু পরীক্ষায় আসতে পারে, সেন্টেন্স কারেকশনে আসতে পারে। দেখি আমরা এখান থেকে কি ধরনের প্রশ্ন এসেছে, আমরা একটু দেখি। ও, এখান থেকে তেমন প্রশ্ন কোনো কিছু দেওয়া হয় নাই, তবুও এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো দেখি। যেমন আই ডোন্ট নো দ্য অ্যান্সার, এখানে এভাবে বলা যাবে না, আই এম নট নোয়িং দ্য অ্যান্সার না বলে বলতে হবে আই ডোন্ট নো দ্য অ্যান্সার। বলছে হি ইজ রিয়েলি লাইকিং ইউ, সে তোমাকে সত্যিই পছন্দ করছে, এটা না বলে বলতে হবে হি রিয়েলি লাইকস ইউ। এই হলো মূল বিষয়। তাহলে এটা গেল আমাদের। এরপর আমরা আসবো কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সও বলা হয়ে থাকে। হ্যাঁ, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সও বলা হয়। বর্তমানে চলছে এরকম কোনো কাজ যদি বোঝাইতে হয় তাহলে আমাদের প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটা আমরা মনে রাখবো। যেমন ধরেন বর্তমানে চলছে, এখন চলছে, আমরা পড়ছি, সে একটা কি বলবো, সে খাবার খাচ্ছে, হ্যাঁ, তারপর ফ্যানটা ঘুরছে, আমরা। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? তো তাহলে আমরা বুঝলাম যে আই এম সিইং আ বার্ড, এরকম ভাবে আমাদের করা যাবে না। যাই হোক, তো এরপর প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো আমি বললাম ওই রকম। যেমন এই সমস্ত টেন্সের ক্ষেত্রে যে যে বিষয়গুলো উল্লেখ থাকে সেগুলো হচ্ছে এই যে এরকম, যে আমি একটু বড় করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে নাও, কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আগে বলে আসি। এই কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তো আপনারা জানেন।
এটা জানে না এমন কেউ নেই। সুতরাং আমি এখানে মনে হয় আমার টাইম নষ্ট করা ঠিক না। সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্বের সাথে আইএনজি। এইটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো এইটা কখনো কখনো আমরা ব্যবহার করব, দেখেন যখন ওই যে এই ধরনের শব্দগুলি যদি থাকে, নাও, তারপরে টুডে, টুডে এখানে লিখেন না আপনারা, টুডেটা নোট করার সময় অ্যাভয়েড করবেন, কারণ টুডে ইনডিফিনিট টেন্সও হতে পারে। তারপরে রাইট নাও, দিস মর্নিং, অ্যাট প্রেজেন্ট, দিস মান্থ, ঠিক আছে, দিস ইয়ার, দিস উইক, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট, এই সমস্ত শব্দগুলি যদি নর্মালি উল্লেখ থাকে তাহলে নর্মালি সাধারণত এমন হয়। আমরা খাদ্য মন্ত্রণালয় 2020 সালের একটা প্রশ্ন একটু দেখে আসি, তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন দে প্লে অ্যাট দিস মোমেন্ট, এই দেখেন অ্যাট দিস মোমেন্ট আছে, এই মুহূর্তে। তাহলে এই মুহূর্তে তারা কি করছে? এই মুহূর্তে তারা নিশ্চয়ই খেলে না, বলতে হবে এই মুহূর্তে তারা খেলছে। তাহলে দে আর প্লেয়িং অ্যাট দিস মোমেন্ট। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 2019 সালে একটা পরীক্ষা এসেছিল, দেখেন ডোন্ট মেক সো মাচ নয়েজ, অনেক বেশি শব্দ করো না। কেন? কারণ আমি এখন কাজ করার চেষ্টা করছি। তাহলে আমি কাজ করার চেষ্টা করি না, আমি কাজ করার চেষ্টা করছি, এই জন্য শব্দ করো না। অথবা তুমি শব্দ করো না, বাচ্চাটা ঘুমাচ্ছে, কথাটা বুঝতে হবে। এগুলো অবশ্য সিকোয়েন্সেরও একটা ব্যাপার আছে, কথাগুলো বুঝতে হবে। তাহলে ডোন্ট মেক সো মাচ নয়েজ, অনেক বেশি শব্দ করো না। আই ওয়াজ ট্রাইং টু ওয়ার্ক, তাহলে এটা হবে নাকি ডোন্ট মেক সো মাচ নয়েজ, আই অ্যাম ট্রাইং টু ওয়ার্ক। দেখেন এইখানে এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে এখানে, আর এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। হ্যাঁ, এখানে যদি এটা দেখেন ডোন্ট মেক সো মাচ নয়েজ, এইটা তো প্রেজেন্টে, তাহলে এটা যেহেতু প্রেজেন্ট এই জন্য প্রথমটা সঠিক নয়, বরং এইটা যেহেতু প্রেজেন্ট এই জন্য এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, যে ডোন্ট মেক সো মাচ নয়েজ, অনেক বেশি শব্দ করো না, আই অ্যাম ট্রাইং টু ওয়ার্ক, আমি কাজ করার চেষ্টা করছি, এভাবে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এই দেখেন এই যে আরেকটা বাক্য দেখেন, ডু নট মেক আ নয়েজ, শব্দ করো না, হোয়াইল, যখন ইয়োর ফাদার ইজ স্লিপিং, তোমার বাবা ঘুমাচ্ছে। তাহলে তোমার বাবা ঘুমাচ্ছে, অর্থাৎ ওই কাজটা সে তো কন্টিনিউয়াস, বাবার ঘুমানোর কাজটা কন্টিনিউয়াস, এই জন্য তাকে শব্দ করতে নিষেধ করা হচ্ছে। আচ্ছা, এরকমভাবে আমরা দেখেন দ্য বেবি ইজ ক্রাইং, বাচ্চাটা কাঁদছে কেন? বিকজ ইট ইজ হাংরি নাও, এটা অর্থ মন্ত্রণালয়ে দেখেন পরীক্ষা এসেছে 2004-এ। তাহলে এই যে ইট ইজ হাংরি নাও, এইটুকু ছিল, ইট ইজ হাংরি নাও মানে কি, সে এখন ক্ষুধার্ত। তাহলে ক্ষুধার্ত হলে কী করবে? বেবি কাঁদবে, এটাই স্বাভাবিক। তাহলে বেবি কাঁদছে এই জন্য, এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, নেক্সট, এরপরে আসবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি আমরা একটু দেখে নিই, খুব অল্প কথায়। পারফেক্ট, পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে ওই একই, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3। ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। এইটা আমরা কখন ব্যবহার করব? এটা হলো ইস্যু। দেখেন, হয়েছে, করেছি, খেয়েছি, পড়েছি, ঘুমিয়েছি বা ঘুমিয়েছে, দেখেছে, অর্থাৎ যে কাজটা অলরেডি হয়ে গেছে, কিন্তু এত বেশি অতীতে হয়নি যে হয়েছিল কথাটা ব্যবহার করা যায়, সেগুলাই নর্মালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মধ্যে আমাদের কি কি থাকছে? জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট, টিল নাও, নেভার, এভার, আপ টু নাও, আপ টু প্রেজেন্ট, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, সো ফার। এই সমস্ত কথাগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। আমরা দেখি কয়েকটা এক্সাম্পল দেখে আসলে বুঝতে পারবো। মেডিকেলে 2019-20 সালে দেখেন এটা এসেছে, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, অর্থাৎ এটা দ্বিতীয়বারের মতো, দিস হ্যাজ হ্যাপেন্ড মানে এটা ঘটেছে। তা বলা যায় না যে আচ্ছা জানিস এটাই না দ্বিতীয়বার যে ও একই ভুল করেছে, এই যে করেছে, তাহলে একই ভুল করেছে, তাহলে দিস হ্যাজ হ্যাপেন্ড। আচ্ছা, এরপরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপসহকারী প্রকৌশলী সিভিল 2019 সালের একটা চাকরি পরীক্ষায় এসেছে, দেখেন আই হ্যাভ ড্যাশ মাই সাফার। ওইখানে হয়তো 4টা অপশন ছিল, তার মধ্যে হ্যাড একটা ছিল। তাহলে হ্যাভ মানে খাওয়া, তাহলে এটা হলো ফর্মুলার হ্যাভ, মানে আই হ্যাভ, আর এটা হলো খাওয়ার হ্যাভ, সেটাকে পাস্ট পার্টিসিপল করা হয়েছে, আই হ্যাভ হ্যাড মাই সাফার। জাস্ট নাও রয়েছে দেখেন, তাহলে এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে জাস্ট নাও হি, তাহলে এখানে কোনটা হবে? হি হ্যাজ হ্যাড হিজ ডিনার, বাট হি সেইজ হি উইল সি ইউ হোয়েন হি হ্যাজ ফিনিশড। ব্যাস,
এভাবে হি হ্যাজ জাস্ট গন আউট, আই হ্যাভ নট ফিনিশড মাই লেটার ইয়েট, হি হ্যাজ জাস্ট গন আউট, সব দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এসেছে। এগুলা 24তম বিসিএস পর্যন্ত এসেছে, তাহলে এগুলা সবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখেন প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা। মনে রাখবেন যে অতীতে আরম্ভ হয়েছে, অর্থাৎ আগে আরম্ভ হয়েছে, পূর্বে আরম্ভ হয়েছে, এখনও অবধি চলছে, এরকম যদি কোনো কিছু বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে বা হয়। যেমন সকাল থেকে বাচ্চাটা কাঁদছে, তাহলে দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং, ঠিক আছে। তাহলে এখানে দেখেন দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং, এখানে সিন্স মর্নিংটাকে উজ্জ্ব রেখেছে, যদিও এটা ডেন্টাল ভর্তি পরীক্ষা এসেছে। আচ্ছা, এরপর দেখেন এই যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ 60 মুদ্রাক্ষরিক কাম অফ কম্পিউটার অপারেটর, এটা 2022 সালের পরীক্ষা এসেছে। দেখেন রতন ড্যাশ ইন দ্য পন্ড সিন্স মর্নিং, যখনই সিন্স অথবা ফরের সাথে কোনো সময়বাচক শব্দ থাকবে বুঝে যাবেন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে এইটা, আমি আর লিখছি না, সেটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম, ঠিক আছে। এই এখন এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হলো কখন ফর বসে আর কখন সিন্স বসে, এটা হলো ইম্পর্টেন্ট। তো সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যে কখন ফর বসবে আর কখন সিন্স বসবে। আচ্ছা, সিন্স, প্রথমে সিন্স আসি। আচ্ছা, যে সময়ে শুরু হয়েছে সেই সময়ের, অর্থাৎ সেই শুরুর সময়টা যদি উল্লেখ থাকলে কি হয়, আপনার সিন্স হয়, সিন্স হবে। বিষয়টা কি দেখেন, আমি যদি বলি সকাল থেকে, তাহলে সকাল থেকে, তাহলে দেখেন আমাদের শুরুর সময়টা হলো সকাল। আচ্ছা, যদি আমরা বলি যে মঙ্গলবার থেকে, তাহলে শুরুর সময়টা হলো মঙ্গলবার। আমরা যদি বলি গত বছর থেকে, শুরুর সময়টা হলো গত বছর। কিন্তু যদি আমরা বলি 3 ঘন্টা ধরে, তাহলে কোন টাইমে এক্স্যাক্টলি শুরু হয়েছে সেটা আমরা জানি না। আমি যদি বিকাল 5টায় বলি যে 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে তখন মানে বিকাল 5টায় দাঁড়িয়ে বললে ওটা 2টায় শুরু হয়েছে। যদি 2টায় বলি তাহলে ওই রকম 11টা 12টা 1টা 2টা 12টার দিকে শুরু হয়েছে, 12টা 1টা 2টা 11টায় শুরু হয়েছে। এই জন্য যদি আমরা বলি 3 ঘন্টা ধরে, তাহলে আমরা এক্স্যাক্ট শুরুর টাইমটা পাই না। কিন্তু যদি বলি সকাল থেকে, সোমবার থেকে, হ্যাঁ, তারপরে 3 মাস ধরে, কি বলে বৈশাখ মাস থেকে, এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে সেটা আমাদের সিন্স হবে। তো এটা আমরা তাহলে সিন্স হবে, আর বাকি ক্ষেত্রে আমাদের ফর হবে। যেমন এখানে বলছে আই রিড ফর 3 আওয়ার্স, লক্ষ্য করুন আই রিড ফর 3 আওয়ার্স, এখানে ফর রয়েছে 3 আওয়ার্স, তাহলে ফরের পরে একটা সময়বাচক শব্দ আছে, তাহলে এখানে হবে আই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স, এই 3 ঘন্টা ধরে। হ্যাঁ, কিন্তু এখানে যদি বলতো যে আমি 5টা থেকে পড়ছি, তাহলে এখানে সিন্স হতো। এই এখানে যেমন 1980 সাল থেকে সে মিথ্যে বলছে, অথবা সেখানে বাস করছে, তাহলে এখানে লিভ হবে, তাহলে আই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 1980, এরকম। এখানে দেখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে 2022 সালে এসেছে, বেশি দিন আগের কথা না, এই জাস্ট 2-3 বছর আগেও এই প্রশ্নটা এসেছে। এই যে আই ড্যাশ ওয়েট ফর দ্য বাস ফর 30 মিনিটস, এখানে যখন ফর আছে তখন এখানে হবে কি আই হ্যাভ বিন ওয়েটিং, এটাই হবে সঠিক উত্তর। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা 2021 এসেছে, হ্যাঁ, ন্যাশনাল NSI যারে বলে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা হলো ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, NSI। তো এই গেল আমাদের, তাহলে আমরা বুঝলাম, এটাও গেল। এরপরে আমরা দেখব পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স আমাদের কখন ব্যবহৃত হয়, আজকে আমরা 2টা টেন্স দেখে ফেলবো। আচ্ছা, এরপর দেখি আমরা অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ, যেগুলা অর্থাৎ যে ফ্রেজগুলা থাকলে সুস্পষ্টভাবে বোঝা যায় যে ওটা অতীতের কথা, ওইগুলা থাকলে কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। যেমন ধরেন ইয়েস্টারডে, গতকাল, ওয়ান্স, কোনো এক সময়, একদা, একদা মানে অতীতকালের কোনো একটা কথা বলছে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, গতকালের আগের দিন, হ্যাঁ, লং সিন্স, অনেক আগের কথা, লাস্ট নাইট, গত রাত, এইরকম যে শব্দগুলি আছে, লং এগো, লাস্ট নাইট, লাস্ট উইক, হাবি জাবি, এই সব শব্দগুলি যদি থাকে
তাহলে এখানে আছে সবগুলো, আপনারা একটু দেখে নেবেন ভালো মতো। এইগুলা যদি থাকে তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। তো পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার কি, এখানে আমরা একটু দেখে নিই যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি, যে সাবজেক্ট আর মূল ভার্বের পাস্ট ফর্ম হবে আর এক্সটেনশন। এই হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার। হ্যাঁ, যেমন দেখেন হালিম ড্যাশ এ ব্যাড ড্রিম লাস্ট নাইট, এখানে লাস্ট নাইট আছে দেখে আমাদের এখানে পাস্ট টেন্স হবে, তাহলে পাস্ট ইনডিফিনাইট হলে ড্রিমড, তাহলে হবে কি হালিম ড্রিমড আ ব্যাড ড্রিম লাস্ট নাইট। দেখেন এটা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ অ্যান্ড ভ্যাট বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন, এটা হচ্ছে বিএসইসি, এটা এই যে 21 সালে এই পরীক্ষার প্রশ্নটা এসেছে। টুডে ইজ ওয়েন্সডে, ইয়েস্টারডে ইট ড্যাশ টুয়েসডে, বলছে আজকে হচ্ছে বুধবার, ওয়েন্সডে গতকালকে মঙ্গলবার ছিল, তাহলে পাস্ট টেন্স হবে ওয়াজ। সমাজসেবা অধিদপ্তরে 21 সালে চলে এসেছে, দেখেন এটা হি হি ড্যাশ লাস্ট নাইট, তাহলে কি হবে লেফট লাস্ট নাইট। দ্য ম্যান কাম হিয়ার ইয়েস্টারডে, এটা দেখেন ওরে বাবা সাব রেজিস্টার এসেছে 2012-তে, সমাজসেবায় এসেছে 2021-এ, কয়েকবার এসেছে, তাহলে এখানে ইয়েস্টারডে থাকার কারণে এখানে কেম হবে সহজে, ব্যাস শেষ। তাহলে এইখান থেকে দেখেন কতগুলো প্রশ্ন এসছে, এই যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ব্যক্তিগত সহকারী 2019 এসছে, অনেক এসছে এগুলো, তাহলে আপনারা সব পড়ে ফেলবেন। হ্যাঁ, এটা হচ্ছে হুইচ সেন্টেন্স ইজ ইন পাস্ট ইনডিফিনাইট টেন্স। তমাল হ্যাজ প্লেড ফুটবল, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সামাল হ্যাড এ হাউস, সামালের একটা বাড়ি ছিল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তারপরে বয়েজ ওয়ার প্লেইং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইট হ্যাজ রেইনড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এভাবে তো আমরা বুঝলাম। এই আচ্ছা, এরপরে ধরেন অতীতকালে কোনো কিছু সময় ধরে চলছিল, এরকম যদি বোঝায় তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এই ধরনের বাক্য সাধারণত একা একা হয় না, এগুলো কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্য হিসেবেই সাধারণত আসে। যেমন ধরেন এইখানে বলছে কি, অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট। সাধারণত এই ক্লজটা কিন্তু দেয়া থাকে না, এখানে দাগ দেওয়া থাকে, ব্র্যাকেট দেওয়া থাকে, বা গ্যাপ দেওয়া থাকে, এটাই পূরণ করতে হয়। 26তম বিসিএস এসছে, এখানে মূল ক্লজটা দেখতে আই ডিসাইডেড টু গো আউট, তাহলে অ্যাজ দ্য সান, যেহেতু সূর্য ড্যাশ, তাই আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তাহলে যেহেতু সূর্য ওই সময় কি করছিল, শাইন করছিল, তাই না, ওখানে 4টা অপশনের মধ্যে কোনোটায় শাইন ছিল, কোনোটা শোন ছিল, এরকম ছিল। তো যেহেতু সূর্য কিরণ দিচ্ছিল, তাই আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তাহলে এই জন্য এখানে ওয়াজ শাইনিং, অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট, এভাবে আমরা বলতে পারবো। তারপরে দেখেন লাইটটা চলে গেল, গতকালকে লাইটটা ধরেন চলে গেল, দ্য লাইট ওয়েন্ট আউট, লাইট চলে গেল। গতকালকে বলছি কেন, কারণ যদিও নেই এটা, তারপরেও যেহেতু পাস্ট টেন্সে আছে এই জন্য আমরা একটা অতীত মনে মনে ধরেই নিলাম। তাহলে লাইটটা চলে গেল, কখন চলে গেল, হোয়াইল আই ওয়াজ রিডিং, যখন আমি পড়ছিলাম। তাহলে অতীতকালে ওই সময় ওই কাজটা সে চলমান ছিল, পড়ার কাজটা চলমান ছিল, হ্যাঁ, তখন লাইটটা হুট করে চলে গেল। তারপরে ধরেন নীলা বার্নড হার হ্যান্ড, নীলা তার হাত পুড়িয়ে ফেললো, হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার, যখন সে রান্না করছিল। ঠিক আছে, এখানে তাহলে এটাও কন্টিনিউয়াস টেন্স হবে। ব্যাস, তাহলে এইভাবে আমরা এটাও বুঝে গেলাম কন্টিনিউয়াস টেন্স কোনটা হবে এইটা। এইবার আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্স কখন বসবে। মনে রাখবেন, পাস্ট পারফেক্ট টেন্স কখনো অন্যান্য টেন্সের মতো একা একা ব্যবহৃত হয় না। পাস্ট পারফেক্ট টেন্স হতে হলে ওই সেন্টেন্সের মধ্যে আরও একটা ক্লজকে মিনিমাম পাস্ট ইনডিফিনাইট টেন্স হতে হয়। উদাহরণস্বরূপ বিষয়টা আমি একটু বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে এই বাক্যটা আমরা দেখি, দেখেন একটু লক্ষ্য করেন, যেমন হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটায়ার্ড, দেখেন সে রিটায়ার্ড করেছে, এটা একটা অংশ। আরেকটা হচ্ছে হি হ্যাড রিটেন দ্য বুক, হি হ্যাড রিটেন, দি বুক আমাদের দরকার নেই, এই পর্যন্ত আসলে হবে, এইটুকু আর একটা অংশ। তো দেখেন তো বলছে যে সে রিটায়ার করার আগে বইটা লিখেছে। তো এখন সে যে লিখেছে এটা অতীতকালের কথা, আবার সে যে রিটায়ার করেছে এটা অতীতকালের কথা, কিন্তু যেহেতু আগে লিখেছে পরে রিটায়ার করেছে, তাই রিটায়ারটা অতীতকালের কথা বলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়েছে, আর লেখার কথাটা তারও আগের অতীত বলে এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই একই সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লজ আছে, এটা একটা আর এটা একটা। তো এই হলুদ রঙের এই লাস্টের ক্লজটা এটা পরবর্তীতে হয়েছে বলে এটা পাস্ট ইনডিফিনাইট, আর এইটার থেকেও বেশি অতীতে হওয়ার কারণে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এটা আমরা মনে রাখলে হয়ে গেল। যেমন শি টোল্ড মি হিজ নেম, সে তার নাম আমাকে বলল, আফটার হি হ্যাড লেফট, সে চলে যাওয়ার পর।
মনে করেন আমরা তিনজন দাঁড়িয়ে আছে, আমি, আমার একটা বন্ধু, তার নাম মনে করেন যে সুমন, আর একটা মেয়ে আছে তার নাম হলো, মনে করেন আহ, তার নাম হচ্ছে কি, তার নাম ধরে নেন কি বলবো, ফাতেমা, ধরে নেন ফাতেমা। এখন কথা হচ্ছে যে ফাতেমাকে আমি জিজ্ঞেস করলাম, ফাতেমা তোমার নাম কি? ও কোনো কথা বলছে না, কিছু বলছে না। তারপরে যখনই ওই যে আমার বন্ধুটা চলে গেল, তখনই সে তার নামটা আমাকে বলল। তাহলে আগে বন্ধু চলে গেল, তাহলে বন্ধু যেহেতু আগে চলে গেছে, এটা বেশি অতীত, তাহলে বেশি অতীতটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে করতে হয়, আর যেটা কম অতীত সেটা পাস্ট ইনডিফিনাইটে করতে হয়। এভাবে আমরা বাকিগুলো দেখলে আমরা বুঝতে পারবো। ব্যাস, শেষ। আচ্ছা, এরপরে এটা ওই যে ওই একই টেন্সের মতো, ওই যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন করেছিলাম, যে অতীতকালে ধরেন দুটো কাজ চলছিল, এই রকমের মধ্যে একটা কাজ চলমান ছিল আর একটা কাজ হুট হুট করে হয়ে গিয়েছিল, এরকম ক্ষেত্রে আমাদের পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের হতে পারে। যেমন হি হ্যাড বিন রাইটিং আ বুক ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। এখানে কিন্তু সময়বাচক শব্দটা থাকতে হবে। এই যে ফর, এই ফর থাকার কারণে এটা বুঝলাম যে এখানে আমাদের সময়বাচক একটা শব্দ আছে, ফর লাস্ট 5 ইয়ার্স মানে গত 5 বছর ধরে। তাহলে আমাদের কি হচ্ছে, হি হ্যাড বিন রাইটিং এ বুক, সে অতীতকালে অর্থাৎ আগে অতীতকালে কি করছিল, একটা বই লিখছিল লাস্ট 5 বছর ধরে। এভাবে এভাবে আমরা বাকিগুলো পড়ে ফেলবো। আচ্ছা, এরপর লাস্ট, আজকে এই পর্যন্তই থাকবে। মানে এই লাস্টটা বলছি, ফিউচার ইনডিফিনাইট টেন্স। ও না, ফিউচার ইনডিফিনাইট টেন্স আমরা আগামীকালকে থেকে শিখব। যেহেতু আজকে এই দুটা হয়ে গেছে, বেশ খানিকটা পড়ে ফেললাম আমরা, আগামীকালকে থেকে আমরা ফিউচার ইনডিফিনাইটটা পড়বো। এইটুকু। এখন আমি আপনাদের কয়েকটা কথা বলবো, কেউ লিভ নেবেন না। পরীক্ষা রেগুলার আপনাদেরকে দিতে হবে, আপনাদের কিছু নির্দেশনা দিচ্ছি, রেকর্ড রাখছি এটা। পরীক্ষা বা ক্লাস যদি কোনো কারণে না করতে পারেন, তাহলে আমাকে টেক্সট করে জানাতে হবে। আপনাদের যে মান্থলি যে রেজিস্ট্রেশন ফি, সেটা আপনাদের 1 থেকে 5 তারিখের মধ্যে পে করার চেষ্টা করতে হবে। যদি কেউ কোনো কারণে অপারগ হন, কোনো অসুবিধা নেই, টাকার অভাবে পড়তে পারবেন না, এটা আমার সংবিধানে নেই। আপনার জরুরি সমস্যা থাকে আপনি আমাকে জানাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি জানাবেনও না, আবার আপনি কোনো কিছু করবেনও না, এটা এক ধরনের অবহেলা করা। হ্যাঁ, পড়ালেখাকে অবহেলা করা। যারা পড়ালেখাকে অবহেলা করবে তাদেরকে গ্রুপে থাকার দরকার নেই। তৃতীয়ত হচ্ছে, পরীক্ষা দেওয়ার পরে আপনারা সময় মতো খাতা জমা দেন না, সময় মতো করেন না, এটা খুবই খারাপ। যেদিন পরীক্ষা থাকবে 9টা থেকে পরীক্ষা হবে, 9টা থেকে 9টা 30 পর্যন্ত 30 মিনিট পরীক্ষা হবে, আপনাদের ওই 9টা 30-এর মধ্যেই খাতা জমা দিতে হবে। যদি কেউ মনে করেন আমি পরে পরীক্ষা দেবো, এই দেবো সেই দেবো, ওই সমস্ত আর চলবে না। এখন থেকে পরীক্ষা যথা টাইমেই দিতে হবে। 9টার সময় পরীক্ষা হলে 9টাই পরীক্ষা দিতে হবে। আপনার ওই 9টার পরে পরে দিব স্যার, পরে পরে আর কোনো পরীক্ষা হবে না, শেষ, কথা শেষ। 9টা 30-এ পরীক্ষা দিয়ে খাতা জমা দিতে হবে, 35-এর মধ্যে খাতা জমা দিয়ে দিতে হবে। দিয়ে আপনার যদি কেউ কোনো সময় পরীক্ষা দিতে না পারে, আমাকে বলতে হবে, তার আর পরীক্ষা হবে না। 5জন যদি পরীক্ষা দেয়, তো 5জনই সুহালে পরীক্ষা দিবে। আচ্ছা, এরপর পরীক্ষার পরের দিন আমি উত্তরপত্র দিয়ে দেবো, বা রাতের বেলায় উত্তরপত্র দিয়ে দেবো। পরের দিন বিকাল 5টার মধ্যে বা সর্বোচ্চ 7টার মধ্যে অবশ্যই খাতা জমা দিতে হবে। এবং শুধু খাতা জমা দিলেই হবে না, খাতা তো দিতে হবে, সাথে কত নম্বর পেয়েছেন সেটা লিখে দিতে হবে। যেমন ধরেন আমি একটা দেখাই দিচ্ছি আপনাদের কিভাবে লিখতে হবে, কে কত ভালো করতে পারে, আমি দেখাই দিচ্ছি। এই যে এই যে না, এটা না, এই যে কাকলি, যেমন মনে করেন যে কথার কথা না, এটা কাকলির সেই সমস্ত নম্বরগুলো নেই, ওই যে ব্যাকআপ হয় নাই। আচ্ছা, আফরোজা, মহুয়া, তারপরে হচ্ছে আমি একটা দেখায় দিতে পারলে ভালো হতো। আচ্ছা, এখানে আমার এই নতুন করে হোয়াটসঅ্যাপ সেট আপ দেওয়ার কারণে আমি থেকে ব্যাকআপ পাইনি। যাই হোক, আপনাদের যা মার্কস পেয়েছেন একদম লাস্ট লাইনে সেই মার্কসটা আপনাদের উল্লেখ করে দিতে হবে। যেমন ধরেন লিমা পেয়েছে লাস্ট পরীক্ষায় 17, তাহলে এই 17 একদম লাস্টে দিতে হবে, 17 এইভাবে দেবেন যে মার্কস, এরকম লিখবেন এক্সাম, প্রথমে দেখবেন এক্সামের নাম কি, নামও দেওয়া লাগবে না, আপনারা এরকম লিখলে হবে মার্কস 17, ব্যাস।
দিয়ে এরকম করে পাঠিয়ে দেবেন, ব্যাস। লাস্ট এরপরে কিন্তু আর কোনো কিছু থাকবে না। প্রথমে খাতার ছবি থাকবে এবং সবশেষে কত মার্কস পেয়েছেন সেটা থাকবে, এর বাইরে আর কোনো কিছু থাকবে না। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়মগুলো মেনটেন করতে হবে আপনাদের এখন থেকে। এই আর খাতার উপরে পরীক্ষার নাম, তারিখ এবং নিজের নাম এটা অবশ্যই লিখতে হবে। আপনাদের ওই দায় সারাভাবে আপনারা লিখে চলে যান, ওইরকম হবে না। সুন্দর করে পরীক্ষার তারিখ, পরীক্ষার নাম এবং এইগুলো শর্তগুলো পূরণ না করলে আপনাদেরকে আমি রেজাল্ট দিব না, কথা শেষ। এই আর 1 থেকে 5 তারিখের মধ্যে আপনারা যাদের পড়ালেখা করার আদৌ আগ্রহ আছে তারা রেজিস্ট্রেশন করে ফেলবেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন। শেষ, আজকের মতো ক্লাস ফিনিশড। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।